সবাইকে স্বাগত জানাচ্ছি অভিবাসীর আদালত এই অনুষ্ঠানটিতে, সাথে আছে আমি শোভনা আরজ। অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতেই এই অনুষ্ঠান। প্রতি মাসের চতুর্থ শনিবার এই সময়টিতে বিরতিহীন আলোচনায় আমাদের সাথে থাকেন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক এবং একই সাথে তাদের সমাধান দেবার জন্য বিশেষজ্ঞরা। পরিচিত হয়ে নিতে চাই, আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ প্যানেলে আছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর নুরুল ইসলাম এবং টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে আমাদের সাথে এই ইস্যুতে যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত হন তারাও থাকেন স্টুডিওতে। আমাদের সাথে আছেন তিনজন ভুক্তভোগী, সৌদি আরব ফেরত বিলকিস আক্তার, সৌদি আরব থেকে ফিরে এসেছেন এরকম একজন মুক্তা, এবং কম্পিউটার থেকে ফিরে এসেছেন আমিনুল ইসলাম। আপনাদের তিনজনকেও স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমাদের কথা হবে এবং দর্শক আপনাদের সুযোগ রয়েছে যারা এর ধরনের সমস্যায় পড়েন কিংবা ভুক্তভোগী সরাসরি প্রশ্ন করে বিশেষজ্ঞদের পরামর্শ জানান। টেলিফোন করার সুযোগ রয়েছে, সেই টেলিফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে সেটিতে, কিংবা অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা রামরুট যাদের সৌজন্যে আমাদের এই অনুষ্ঠানটি, তাদের 333 বা 333 নাম্বারে টেলিফোন করতে পারেন। আমরা আলোচনায় ফিরে যেতে চাই। ডক্টর নুরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির, আমরা সাধারণত অভিবাসন ইস্যুতে যারা প্রতারণার শিকার হন তাদেরকে নিয়ে কথা বলি, কিন্তু পাচার বা ট্রাফিকিং, মানব পাচার এখন অভিবাসন ইস্যুতে একটা খুব বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এটি আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেই সেই ঘটনাটি ঘটছে। আমাদের সাথে যারা আছেন, আগে শুরুতে একটু তাদের কথা শুনি, তারপর নিশ্চয়ই আপনাদের মতামত জানবো। আমি শুরুতে যদি আমিনুল ইসলাম আপনার কাছে যাই, কি ঘটেছিল? আপনি তো কম্বোডিয়াতে গিয়েছিলেন। জি, কি ঘটেছিল বলবেন আমাদের? কম্বোডিয়াতে ফার্স্ট টাইমে আমি, আমার ফ্রেন্ড ওইখানে থাকেন, ওর সাথে যোগাযোগ হয়। আমি একটা চাকরি করতাম, ওই চাকরি থেকে একটু সমস্যা হওয়ার কারণে ও ওই সময় আর কি এই সুযোগটা নেয়। সে আমাকে ফোন কলে জানায় যে তোর যেহেতু বর্তমান অবস্থা একটু খারাপ আছে, তাহলে তুই কর, পাসপোর্ট আমার কাছে জমা দে, আমি তোকে কম্বোডিয়া নিয়ে আসি, তুই মান্থলি $1,00,000 ইনকাম করতে পারবি আর কি। ওই বিষয়টা থেকে আমি এটার উপরে ওকে পাসপোর্টটা ওর কাছে দেই, এবং আমার পাসপোর্ট করা ছিল না, ওই করে দিয়েছে। এটার পরে পাসপোর্ট দেওয়ার 2-3 মাস পরে ওর সাথে আমার একটা কন্ট্যাক্ট হয় যে $4.5 লাখ দিতে হবে ওকে। পরে আমি ওই টাকাটা ওকে পে করি। পে করার পরে হচ্ছে ও আমাকে কম্বোডিয়া নেয় আর কি, বিভিন্ন পথে এয়ারপোর্ট 4-5টা এয়ারপোর্ট ঘুরায়া, তারপরে 4-5টা দেশ ঘুরায়া তারপরে নেয়। সেক্ষেত্রে ওইখানে যাওয়ার পরেও আমার কথা ছিল যে সে আমাকে কম্পিউটার চাকরি দিবে, আচ্ছা, কম্পিউটারে কাজ করতে দিবে। এটা শপিং মল হোক বা বড় কোনো কোম্পানি হোক, যেখানে হোক, ওইখানে ওই কম্পিউটারে কাজ দিবে। ওই কথা বলে সে আমাকে ওখানে নেওয়ার পরে রাত্রেবেলা আমাকে নিয়ে যায় একটা কোম্পানিতে। তা আমি বললাম যে ইন্টারভিউ দিলে দিনের বেলায় দিব, রাত্রেবেলা, এই দেশে রাত্রেবেলায় ইন্টারভিউ হয়। তো সেইখানে ও নেওয়ার পরে আমি ওইখানে ইন্টারভিউ দিলে সিলেক্ট হই। আমাকে যে প্রশ্ন করবে এই প্রশ্নের স্ক্রিপ্টটা ও আমাকে আগেই দিয়ে দেয় যে তোমাকে এই প্রশ্ন করবে, তুমি এটা অ্যান্সার করবা। তো ওইখানে যাওয়ার পরে ও যেই প্রশ্নগুলো আমাকে দিছে ওর বাইরে কোনো প্রশ্ন করে নাই। তো ওইখানে আমি সিলেক্ট হওয়ার পরে আমাকে ওইখানে রাখে রাত্রেবেলা, পরবর্তীতে সকালবেলা আমাকে ওই অফিস রুমে নিয়ে যাওয়া হয়। তো ওইখানে আমি গিয়ে দেখলাম যে আপনার 150-200 লোক এক রুমে, সবার সামনে কম্পিউটার, 4-5টা করে মোবাইল। আমাকে ওইখানে স্ক্রিপ্ট দেওয়া হলো যে আমি কিভাবে কাজ করব। আমার কম্পিউটারে আমাকে প্রোফাইল দিল, প্রোফাইল আমি দেখলাম। দেখার পরে ওখানে দেখি যে এটা হচ্ছে আপনার স্ক্যামিং করা, বাটপারি করতে হবে আর কি। এটা বিভিন্ন অ্যাকাউন্ট দিবে, তাদের সাথে কথা বলে তাদেরকে হ্যাকিং। তো ওই বিষয়টা, তবে প্রথম দিন আমার বাধা আসছে ওইখানেই। ইন্ডিয়ান একটা লোক ভিডিও কলে এসে ও গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওর কাছ থেকে $12 লাখ স্ক্যাম করা হয়েছে আর কি। ওইটা দেখে এলো যে একজন মানুষ টাকা দিয়ে সে তো প্রতারিত হইলে, এটা আমি যদি সেই প্রতারণাটা করি তাহলে এটা সম্পূর্ণ দায়ভার আমার থাকে। আচ্ছা, মানে এই কাজ দেওয়ার পরে কি আপনি সেটি করেছিলেন? সেই কাজটি না, আমি সেটা তখন আমি না করছি যে না, আমি এটা করব না। আচ্ছা, তখন আমার ভুল এটাই ছিল। আমি এটা যখন বলছি যে আমি করব না, তখনই আমাকে আর কি ওইখানে যে চাইনিজ ছিল ও আমাকে করছে আর কি, একটা টর্চার সেলে দিছে। আচ্ছা, ওইখানে দেওয়ার পরে আমাকে প্রথম কিছু বলে নাই, কিন্তু আমার ওইখানে একটা আইডি কার্ড দেয় খাবারের, আমার এই খাবারটা বন্ধ করে দিছে। খাবারটা বন্ধ করে দেওয়ার পরে আমি ওইখানে প্রথম ওকে, ওই যে দালাল ছিল ওকে আমি কল করে জানাই যে এরকম এরকম, তুমি তো বললা যে সমস্যা হলে ফোন দিলে নিয়ে যাব। পরে ও আর ফোন কেটে দিল। কেটে দেওয়ার পরে 2 দিন ওর সাথে আমি যোগাযোগ করতে পারি নাই আর। পরে আমার বাসা থেকে হচ্ছে, আমার বাসায় এই কথা বললে, আমার বাসায় আমার আম্মা অসুস্থ,
আমার না, ওয়াইফ। মানে পরে আপনি কিভাবে বিষয়টি থেকে ওইখানে মানে হচ্ছে বেরিয়ে এলেন কিভাবে? আমার কাছে আমি ওদেরকে যখন বললাম যে আমি এই কাজ করব না, হ্যাঁ, পরে ওই চাইনিজ বলছে যে তুই যদি এই কাজ না করস তাহলে তোর দালাল আমার কাছ থেকে $3,500 নিছে, এই টাকাটা আমাকে পে করে দিলে তুই চলে যেতে পারবি। তখন এই টাকা তো আমার দেওয়া সম্ভব না। পরবর্তীতে ও হচ্ছে ওই টর্চার রুমে নিত, আর হচ্ছে ইলেকট্রিক শক দিত আর কি, ইলেকট্রিক শক দিত, মারধর করতো। আচ্ছা খাবার টাবার হচ্ছে আপনার খাবার দিত না, কিন্তু ওই ডাস্টবিনের রুমে রাখতো আর কি। আচ্ছা, এই বিভিন্ন পরে টর্চার করে। পরে পরে আপনি হচ্ছে মুক্তি পেলেন কিভাবে? মুক্তি পেলাম হচ্ছে ওই আমার বাসা থেকে, পরে এই দালালের বাসায় গেছে, ওইখান থেকে করার পরবর্তীতে ওই দালাল আমাকে কল করছে যে আচ্ছা তোকে আমি বের করব, আর তুই যে আমার বাড়ি লোক পাঠাইছিস তোকে আমি বের করে নিই, তারপরে তোর ব্যবস্থা করতেছি। পরবর্তীতে হচ্ছে 3 লাখ টাকার জন্য আমার ওইখানে করা আমিনুল হয়েছে। ইসলাম, মানে পরবর্তীতে আপনি দেশে ফিরে এসে হ্যাঁ। এই কষ্ট করার পর দেশে ফিরে এসে আপনি কোনো আইনি ব্যবস্থা নিয়েছিলেন কিংবা কোনো? আমি আইনি ব্যবস্থা প্রথমে তাদের বাসায়, দালালের বাসায় গেছি, ঘুরছি, তারা সময় দিছে কিন্তু কাজ করে নাই। হ্যাঁ। কিন্তু পরবর্তীতে আমি একটা মামলা করছি, সেটা এখন তারা আপোষের সত্ত্বে জামিন নিছে। আচ্ছা তবে এখানে একটা সবচেয়ে বিষয় হচ্ছে, আমি যতটা এয়ারপোর্টে গেছি প্রত্যেকটা এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার আমাকে চিনে। আচ্ছা, আমরা কিছুটা বুঝতে পেরেছি। ধন্যবাদ আমিনুল ইসলাম। আমি শুরুতে যদি অ্যাডভোকেট হুমায়ুন কবির আপনার কাছে যাই, মানে এই ঘটনাটি কি মানে প্রতারণার শিকার হয়েছেন নাকি মানব পাচার, কোন কোন আইনে কিংবা কোন ইসে পড়ে? জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে শ্রদ্ধেয় স্যার আজকে উপস্থিত আছেন এবং দর্শক শ্রোতা যারা আছে তাদের সবাইকে সালাম জানিয়ে আমি আসলে যে ফ্যাক্টটা মেনশন করলেন আমাদের আমিনুল ইসলাম ভাই, একেবারে টোটালি এটা অর্থাৎ আমি বলবো যে এটা মানব পাচারের একটা একেবারে চূড়ান্ত একটা উপাদানগুলো, আমরা যেটা আইনের ভাষায় বলি যে উপাদানগুলো আছে কিনা, অর্থাৎ মানব পাচার অপরাধের উপাদানগুলো এখানে নিহিত আছে। আমি প্রথমে যেটা বলবো, আসলে আজকে আমি একটু থিওরিটিক্যাল দিকে আমি একটু আলোচনার মোড়টা আমি নিতে চাই। প্রথমত হলো যে আমিনুল ইসলাম ভাইয়ের মামলাটা হয়ে গেছে দণ্ডবিধির 406 এবং 420 ধারা, একেবারে খুব ইজি একটা মামলা। অর্থাৎ আমরা যারা, আমি একজন আইনের ছাত্র হিসাবে আমি বিনীতভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা হয়তো আমাদের বিভিন্ন অর্থাৎ বিভিন্ন আমাদের বিজ্ঞ আইনজীবীরাও হয়তো এই অনুষ্ঠানটা শুনছেন, এখানে রামরুকে এখানে বিশাল একটা কাজ করার একটা জায়গা রয়ে গেছে। আমি যদি আমার টাঙ্গাইলের অভিজ্ঞতার আলোকে একটু আলোচনা করি, আসলে মানব পাচারের মামলা হয় না বললেই চলে। মানব পাচারের মামলা বছরে 10টা বা 20টা হয় কিনা, এটা খুব মানে এটা আমার কাছে মনে হয় যে খুবই কম সংখ্যক মামলা হয়। এখানে যে ঘটনাটা আমিনুল ইসলাম ভাইয়ের বেলায় ঘটছে, এটা একেবারে যদি মানব পাচারের মামলা, মানব পাচার দমন অর্থাৎ 2012 সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের যদি 6 ধারা 7 ধারা 8 ধারা নিয়ে আসতো তাহলে পরে খুবই সুন্দর হতো। আর এখানে 406 420 ধারার যে মামলাটা করছে, এর থেকে তো অনেক ভালো হলো আমার 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান আইনটা। সেখানেও এখন নন বেলেবল সেকশন আছে। আমি এখানে একটু বিনীতভাবে যারা আমরা আইনের ছাত্র হিসাবে নিজেদেরকে উপস্থাপন করি বিজ্ঞ আদালতে, সেখানে এখানেও কিন্তু এখন আমরা 406 420 ধারা একটা মামলা করতাম টেকনিক্যাল কারণে। সেই টেকনিক্যাল কারণটা হলো কি, যে আসলে ওই সময় 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান আইনে বেলেবল সেকশন ছিল, ম্যাক্সিমাম অপরাধগুলো ঘটতো 31 ধারার বিধান অনুসারে। এই কারণে আমরা 406 ধারার মামলাটা করতাম, যে যাতে একটু আপোষের কথা বলে যদি একটু হয়। কিন্তু 2023 সালে যে অ্যামেন্ডমেন্টটা আসছে, সেখানে কিন্তু এই 31 ধারাটাকে কিন্তু নন বেলেবল সেকশন করা হয়েছে। কাজে আমার মনে হয় যে এই ধরনের প্রতারণার ক্ষেত্রে আমিনুল ভাইয়ের বেলায় যেটা ঘটছে, এখানে মানব পাচারের অবশ্যই, আর অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা যাব সেটা হলো জি এটা যাব 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে। অ্যাডভোকেট হুমায়ুন কবির, একদম স্পষ্ট আপনার কাছে আবারও ফিরবো, এই মানে সঠিক ধারায় মামলা না করার জায়গায় ঘাটতি কোথায় সেটি আপনি বলবেন নিশ্চয়ই। ডক্টর নুরুল ইসলাম, আপনার কাছে আসি। আপনি দীর্ঘদিন বিএমইটিতে কাজ করেছেন, মানে অভিবাসন সংক্রান্ত যে কোনো কিছুই অভিবাসন প্রত্যাশীরা জানেন যে সরকারের পক্ষে বিএমইটির কাছে গেলে এক ধরনের সুরাহা পাওয়া যায়। কিন্তু এই যে মানব পাচার বা ট্রাফিকিং, যেটি আসলে দিনে দিনে বাড়ছে বিভিন্নভাবে, সেইটির সুরাহা কি বিএমইটি করতে পারে কিনা, কিংবা সেই জায়গাতে আসলে মানুষ সরকারের কাছে কী ধরনের সুরক্ষা পাবে? আসলে মানব পাচার হোক আর প্রতারণার কেসই হোক, বিএমইটি দুটোতেই সহায়তা করতে হবে এবং করতে পারে। সেটা হলো কারণ হলো যে যারাই অভিবাসী প্রত্যাশী এবং অভিবাসন ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছে, তারা যে রেস্কিউটা পাবে এটা বিএমইটিতে পাবে। কাজে উনি যদি বিএমইটিতে দরখাস্ত দেন, ওনারা
সংশ্লিষ্ট যাকে, কারণ এখন যে 2013 আইন যেটা এখন বলবৎ আছে, সেখানে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি তাকে প্রতারণা করে থাকে অভিবাসনের লোভ দেখিয়ে, তাহলে কিন্তু বিএমইটি সেটা টেক আপ করতে পারে, যেটা আইনের আওতায় সে হয়তো রেস্কিউ পাবে না, যেটা হুমায়ুন সাহেব বলেন। এখানে বিএমইটির একটা করণীয় আছে যে তাদেরকে ডেকে বা তাদের অফিসের মাধ্যমে তাদেরকে একটা সুরাহা দেওয়া। কারণ আইনের এতে যেটা 406 এবং 420 ধারায় মামলাটা করেছে, সেখানে উনি যদি প্রতিকারও পায় তাও সামান্য টাকা, তাতে কোনো খুব লাভ হচ্ছে না ওনার। এবং এই সিআরপিসির অধীনে যে 420 এবং 406 ধারায় করেছেন, এটা যে লং প্রসিডিউর বা ফাইনালি যেটা উনি পাবেন, তাতে ওনার কোনো লাভ হবে না। উনি যে জিনিসটা চাচ্ছেন সেটা হলো মূলত তার করা দরকার হলো ট্রাফিকিং আইনে, আর ইমিডিয়েট রেস্কিউয়ের জন্য বিএমইটিতে যেতে পারেন। এবং ট্রাফিকিং আইনের সমস্যা হলো যে ওখানে কিছু ডকুমেন্টেশন লাগে, ডকুমেন্টেশন ছাড়া প্রুফ করা যে সে আসলেই ট্রাফিক ভিকটিম হয়েছে কিনা, এই প্রুফ তো কারো কাছে থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, ডকুমেন্টেশনটা। যেমন ইনফরমেশন একটা বড় জিনিস, যে উনি যে বন্ধুর মাধ্যমে প্রতারিত হলো, সেই বন্ধুকে কিন্তু উনি কোনো সাজা দিতে পারছেন না, তারা তাকে উল্টো ভয় দেখাচ্ছেন যে তুমি এটা করলে এটা হবে, তুমি কেন এটা করেছো। আলটিমেটলি তার এই কেসের প্রেক্ষিতে যেটুকু রেস্কিউ পাবেন, এটা খুব বেশি তার মানে সুরাহা পাবেন না। কিন্তু ট্রাফিকিং আইনে যদি উনি রিয়েলি কিছু ডকুমেন্ট দিয়ে ওখানে করতে পারেন, তাহলে কিন্তু একটা বড় ভালো একটা এক্সাম্পলও ক্রিয়েট হবে। জি, ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনাদের দুজনের কাছেই। আমরা আরও যে দুজন আছেন আমাদের সাথে, বিলকিস আক্তার এবং মুক্তা, তাদের কাছে একটু জানতে চাই। মুক্তা, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি মুক্তা আক্তার, সৌদি ফেরত। আমার ছোটবেলায় বাবা ভাই কারেন্টে বিদ্যুৎ দুর্ঘটনায় মারা যায়, আমার মাও ওইখানে। তারপরে ওইখান থেকে আর কি আমার মা কোনো রকম সুস্থ হয়ে আমাদের মিল ফ্যাক্টরিতে কাজ করে বড় করছে, ওরকম পড়াশোনা করাইতে পারে নাই। ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড ওরকম ভালো ছিল না, নেশা পানি খাইতো, ওনার সাথে আমি সবজি টবজি বিক্রি করতাম, যেহেতু সংসার তো চলতে হবে খেয়ে বাঁচার জন্য। তারপরে করোনা আসলো, তখন তো অনেকই সমস্যা, চাকরি বাকরি নাই, কোনো কিছু করারই নাই। আমার হাজব্যান্ডের সাথে পারিবারিক কারণে মানে হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তারপরে আমার 2টা ছেলে মেয়ে আছে, মা বোন আছে, তখন আমি কি করব, কোনো কাজকর্ম নেই। তখন আমি আর কি সিদ্ধান্ত নিই যে আমি বিদেশ যাব। তো আমি যেই এলাকায় থাকতাম, ওই দালালি বলল যে আমার কাছে ভালো বিষয় আছে, তুমি যাইতে পারো। তখনই আমি বললাম যে হ্যাঁ আমি যাব। তখনই আমার 70,000 টাকার মতো বাংলাদেশের সব টোটাল খরচ আমার বহন করতে হয়। কোন দেশে গেলেন? সৌদিতে। সৌদি আরব, হ্যাঁ। তখন যাওয়ার পরে আমি 15-20 দিন ভালোই ছিলাম ওখানে, মানে কাজের খুব চাপ ছিল, তারপরে নানান রকম সমস্যা ছিল, সব তো আর বলা যায় না। তো যাই হোক, আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পরে ওনারা বলে কি, দালাল বলছে আমি বাংলাদেশে আসার জন্য এরকম করতেছি। তখন মারধর করে, ঘরে বন্দি করে রাখে, খাবার দেয় না। তারপরে আর কি ওই কফিলের আম্মা বলে কি, ও তো মিসকিন, বাংলাদেশ থাকি, মানে আমার ছেলে মেয়ে ছোট ছোট, তো ওরে হাসপাতাল নিয়ে নেওয়ার পরে ওইখানে রোগ ধরা পড়ে। তো আমার কোনো খাবার দাবার দেয় না, কিছু বলে না। ওইখান থেকে আমার অফিসে পাঠিয়ে দেয়। অফিস থেকে আমার নুখাল বিমালে 2 দেশ, দুবাই সৌদি এরকম মিলে বাংলাদেশে পাঠায়। আমি বিদেশ গেলাম ঠিকই, টাকাও দেখলাম না, খাবারও দেখলাম না, কষ্ট করলাম। বা আমার মা অনেক কষ্ট করে 70,000 টাকা জোগাড় করে দিছে। এখন আসার পরও তো মানুষ কত রকম কথা বলে, যেহেতু আমার পেটে ভাতও নাই, আবার নানান রকম মানুষের কথাবার্তা শুনতে হয়। তো আমাদের মানে আমার কথা যে আপনাদের কাছে, আমার মা বোনরা যে আগামী প্রজন্মে এরকম ইসের শিকার না হয়, এরকম কোনো না আসে। আর আমাদের যতটা পারেন আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন যে আমরা। স্পষ্ট ধন্যবাদ আপনাকে মুক্তা আক্তার। ডক্টর নুরুল ইসলাম, মানে এই যে নির্যাতন কিংবা শোষণের শিকার হচ্ছেন যারা, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের সুরাহা কিংবা সমাধান থাকতে পারবে? তাদের সুরক্ষার জায়গাটি আসলে নিশ্চিত করবে কে? সুরক্ষার জন্য কিন্তু বাংলাদেশে যে বর্তমানে মন্ত্রণালয় বা বিএমইটি, ওয়েজেনার্স বোর্ড, 3টা ডিপার্টমেন্ট কাজ করছে। সেখানে উনি যদি অ্যাপ্রোচ করেন, কারণ ওনার পাসপোর্টে অলরেডি এজেন্সির নাম লেখা আছে, মহিলাদের যাওয়ার জন্য, বিশেষ করে গৃহকর্মী হিসেবে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না, উল্টা ওনার কাছে টাকা নিয়েছে, এটা দালাল হয়তো টাকা নিয়েছে। এটাও একটা ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। আমরা ব্যাপক প্রচার করতে চাচ্ছি যে মেয়েদের যেতে কোনো টাকা লাগে না, কিন্তু দালালরা টাকা নিয়ে যাচ্ছে, যার কাছে সুবিধা পাচ্ছে নিয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করা দরকার। আর উনি রেস্কিউ করার জন্য বিএমইটিতে এখনই দরখাস্ত করা উচিত, বিএমইটিতে, ওয়েজেনার্স বোর্ডে। কারণ যেহেতু ট্রাভেল যে এজেন্সি তাকে পাঠিয়েছে, তার ঠিকানা সম্বলিত, তার নাম্বার সম্বলিত সিল রয়ে গেছে পাসপোর্টে, কাজেই তাকে ধরলে অবশ্যই এটা রেস্কিউ করা যাবে। প্রথমে গিয়ে
সে কাজই পায় নাই, টাকা ভালো মতো খাবার দেয় নাই, সেই জিনিসগুলো প্রথম 3 মাস তো তাকে লুক আফটার করার দায়িত্ব থেকেই যায়। তারপরে যদি সে কন্টিনিউ করে তখন এই দায়িত্বটা থাকে না, এরকম একটা প্রভিশন ওদের রয়েছে। কিন্তু সে মাত্র কয়েকদিনের মাথায় সে থাকতে পারে নাই, তার যে প্রবলেমটা। না, যে ধরনের নির্যাতনের কথা আমরা শুনি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সেইগুলো এগুলো কি প্রতারণার মামলা যদি আইনি পন্থায় যেতে হয়, নাকি আমরা তো মানব পাচার নিয়েও আজকে আলোচনা করার চেষ্টা করছি, এটাও আমি সেই জায়গায় আসলে কিভাবে এইটাকে এটা আইনে আমি চোখে দেখা যেটা হয়? মনে করি সেটা হলো যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনটা 2012 সালে, এটা হলো বেস্ট আইন। এটা কারণ কি, এটার প্রায়োগিক দিকটা যদি আমরা একটু বিবেচনায় নিই তাহলে এটা হলো এক্সট্রা টেরিটোরিয়াল, কিন্তু আপনার 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান আইনটা কিন্তু এক্সট্রা টেরিটোরিয়াল না, অর্থাৎ অতি রাষ্ট্রীয় না। এখন এটার কারণে মানব পাচার প্রতিরোধ দমন আইন হলো কি বাংলাদেশের ভিতরে অথবা বাংলাদেশ থেকে গিয়ে বাহিরে গিয়ে অথবা বাংলাদেশের অভ্যন্তরে থেকে গিয়ে, অর্থাৎ যদি একাধিক যদি অর্থাৎ সংঘবদ্ধ চক্র যেটাকে বলে, এই যে আমিনুল ইসলাম ভাইয়ের ঘটনা থেকে কিন্তু এটা বেরিয়ে আসছে। উনি প্রত্যেকটা এয়ারপোর্ট পাস করছেন, ইমিগ্রেশনে যাচ্ছেন, আর প্রত্যেকে তাকে চিনছে। এটার কারণ কি? এটার কারণটাই হলো এটা হলো সুপরিকল্পিতভাবে এই কাজগুলো করা হচ্ছে। এখানে মুক্তাফার বেলায় যেটা ঘটছে সেটা কিন্তু এটাও কিন্তু যদি আমি মনে করি, আমি আপনার এখানে প্রবেশ করছি তখন একটা অনুষ্ঠান করার জন্য, কিন্তু এখানে এসে যদি আমি সাবভার্সিভ কোনো কাজ করি তখন তো আর অ্যাকচুয়ালি আমি আর এখানে গেস্ট হিসাবে আর কিন্তু থাকলাম না। ওনার বেলায় যে ঘটনাটা ঘটছে অর্থাৎ এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণটা কিন্তু নানাভাবে হতে পারে, সেটা শারীরিক হতে পারে, যৌন হতে পারে, তার শ্রম, নানাভাবেও এই শোষণটা হতে পারে, সেটাও কিন্তু এই মানব পাচার আইনে আছে। কাজে আসলে মানব পাচার আইনে মামলাটা করতে আমরা দ্বিধাগ্রস্ত বেশি হই, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সেটা হলো যে 406 420 খুব দ্রুত হয়ে গেল, কিন্তু মানব পাচার আইনটা করতে গেলে হয় করতে হবে আমাকে থানায় যেতে হবে অথবা ট্রাইব্যুনালে যেতে হবে। আর ট্রাইব্যুনালে কিন্তু যেমন আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কিন্তু মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল নাই, সেটা করতেছে কি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সেই কাজটা করতেছে। আর সেখানেও আসলে আমরা এখানে যত মানবিক কথা অত্যন্ত যে উচ্চকিত হয়ে বলি, অনেক সময় কিন্তু এটা হয় কি যারা আমাদের স্যার আছেন অর্থাৎ লার্নেড কোর্ট আছেন তাদের দৃষ্টিভঙ্গি, আমরা যারা লার্নেড লয়ার আছি তাদেরও একটা দৃষ্টিভঙ্গি যে আমি একটা মামলা একটা ঘটনা শুনলাম আর খুব দ্রুত একটা সলিউশন দিয়ে দিলাম, এটা ঠিক না। এটা যদি হয় সেই জায়গায় চ্যালেঞ্জটা, এবং এইখানেই রামরুর অনেক অনেক বেশি বেশি কাজ করার আছে। অর্থাৎ আমরা যদি কিছু কিছু মানে সিলেক্ট কিছু বার অ্যাসোসিয়েশনে যাই, সেইখানে এই আইনগুলোর সুবিধা অসুবিধাগুলো, এবং আমরা যদি বেঞ্চ এবং বারের ভিতরে যদি কমিউনিকেশনটা ভালো থাকে তাহলে এই কাজগুলো আসলে বেশি বেশি আমরা মানে সমাধান দেওয়া এবং সুরক্ষা দেওয়াটা সহজ হবে। ধন্যবাদ অ্যাডভোকেট কবির, আবারও ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। এবং এইটি আসলে নীতি নির্ধারণী পর্যায়ে আসলে কিভাবে কাজ করাটা যেতে পারে। ডক্টর নুরুল ইসলাম আপনার কাছে আসবো তখন নিশ্চয়ই শুনবো। আমি একটু বিলকিস আক্তার আপনার কাছে যাই। আসসালামু আলাইকুম। আপনি কোন দেশে? আমি প্রথম জর্ডান গেছিলাম। আচ্ছা। প্রথম ইতিহাস মনে করেন অল্প বয়সে আমার বিয়ে হয়, 2টা বাচ্চা হয়, একটা বাচ্চা নদীতে পড়ে যায়, আমার হাজবেন্ড পাগল হয়ে যায়, মানে মাথার স্মৃতিশক্তি হারায় ফেলে, তখন আমার বাপের বাড়ি আমি এসে পড়ি। বাপের বাড়ি আইসেও মনে করেন আমাদের বাপের অর্থ এরকম একটা নাই। তারপরে মনে করেন আমি ঢাকা গার্মেন্টসে এসে চাকরি করি। গার্মেন্টসে এসে চাকরি করার পরে এক দালালের সাথে ওই অফিসেই দেখা হয়। সে বলে তাহলে আপনার কি সমস্যা, এত কান্দাকাটি করেন? হ্যাঁ, আমি বললাম দেখেন এই সমস্যা, আমার বাবাও মনে করেন বিদেশে লোক পাঠাইছিল, এরকম জালিয়াতি পড়ে গেছিলো, নিজস্ব লোকই, এখন আমাকে বিটিমাটি ছাড়া। তারপর এরকম বলার পর কয় আমি বিদেশ পাঠাই দিই। তখন তার সাথে আমি পাসপোর্ট করলাম, তার সাথে আমি অফিসে গেলাম। যাওয়ার পরে মনে করেন সে আমার পাঠানোর প্রথম অবস্থায় যেই বাসায় আমি গেলাম, কোন দেশে? এটা জর্ডানে। হ্যাঁ, যাওয়ার পরে তারপর মনে করেন সমস্যা হইলো মতন 21 দিন কাম করলাম, অফিসে আনলো। অফিসে আনার পরে তারপর আমার বাসা চেঞ্জ করে দিল। দেওয়ার পরে ওই বাসা তার 21 দিন কাম করছি, টাকা দেয় নাই। তাইলে এই অফিসে আসানোর পর অন্য বাসায় দিল। অন্য বাসায় দেওয়ার পরে তারপরে মনে করেন ওইখানে 6 মাস কাজ করলাম, একই অবস্থা, খাওয়ানোর কষ্ট, অনেক সমস্যা, আবার টাকা চাইলে মাইদুর করতো। তারপর আমার 1 মাস জেল খাটাইলো 6 মাস কাজের পরে। হ্যাঁ, তারপরে মনে করেন ওই বাসার থেকে 1 মাস করে এরপর আমার অফিসালার আরেক জায়গায় দিল। দেওয়ার পরে তখন দেখি একই পরিস্থিতি আমার। তখন আমি বললাম আমি বাংলাদেশে যাই, আমি পুলিশের কাছে গেলাম। পুলিশে সে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমি পুলিশের দিয়া মনে করেন বাংলাদেশে আমি আইসা পড়লাম ওই অবস্থায়। তারপরে আমার মনে করেন আমার হাজব্যান্ড সাথে মনে করেন আবারও আমি গার্মেন্টসে লাগলাম, আবার ওই দেশের থেকে আইসার পরে মনে করেন তারপর আমি সৌদি আরব গেলাম। ওই দালাল ধরে আবার সৌদি আরব গেলাম। পরে
মনে করেন ওরা তো মনে করেন বলছে আমার বাসা বিষয়ের কাজ দিব বাসা বাড়িতে কাজের কথা বললে আমার মরুভূমিতে কাজ দিচ্ছে। ওরা উট পালে ভেড়া পালে 250-300 করে, ওইটিও দেখশন করতে হয়েছে, ওরা 22 জন লোক, ওইগুলিও আমার কাজ করতে হয়েছে। কিন্তু আমি কাজ করব না দেখে মনে করেন অনেক মাইদুর করতো। এত কাজ তো আর একলা সামলান যায় না, আমার বৃদ্ধ মহিলার জন্য নিচ্ছে। কফিলের মা আচ্ছা, মানে এক কথা বলেনি আরেক জায়গায় কাজে দিয়েছে। হ্যাঁ, তারপরে মনে করেন এই অবস্থা, ওই বাসায় রইলাম, রাত 3টা বাজে উঠে মনে করেন আমার নাস্তা বানাইতো, রুটি বানাইতো, সম্পূর্ণ কাজ আমি একা করতাম। তারপরে মাইদুর করতো, ওই জায়গাও আমি মনে করেন কোনো হয়নি কেন, মানে কোনো বেতন পাই না। 1 বছর রয়েছি, অনেক কষ্ট করছি। দালালের মনে কি করলে, দালালে ফোন ধরতো না। অফিসে আমার হাজব্যান্ড আসছিল, অফিসে আমার হাজব্যান্ডের মারধর করছে, আমার অনেক মারছে, আমার মরুভূমিতে ফালাই রাখছিল, হাত পাও বাইন্দা, বুঝছেন। ফালানোর পরে মনে করেন আমার হাজব্যান্ড শুনছে, আমি আবার ও কফিলের মার মোবাইল চুরি করে নিয়ে কথা বলছি। আমার হাজব্যান্ডের একটু ফোন দিছে, আমার মোবাইলটাও চুরি করে হারা রাখি নিয়ে গেছে আমার থেকে, নাম্বারটা পর্যন্ত নিয়ে গেছে। তো মুখস্থ ছিল, আমার হাজব্যান্ড ফোন দিছে, ঢাকা আসছে, লোকজন নিয়ে আসার পরে ওদের সাথে হাতাহাতি হয়েছে, আমার হাজব্যান্ডের পর্যন্ত অফিসে মারছে। তারপর আপনি ফিরে আসছেন? হ্যাঁ, ফিরে আসছি, মানে অনেক পরে আমার অফিসে আবার ওই দেশে মনে করেন আনবো না, অনেক কষ্ট করে অনেক খরচটা হয়েছি আমি। 7 দিন না খাওয়াই রাখছে, তারপর 15 দিন অফিসে আইনা রাখছি। রাখার পরে মনে করেন বাংলাদেশ থেকে টাকা পাঠাইছে, তারপরে মনে করেন আসছি আমি। আপনি কি মানে দেশে ফিরে এসে কোনো আইন আদালত মানে? না, আমি এগুলি কিছু করতে পাই না, ওরা অফিস এখান থেকে সরাই ফেলাইছে। আচ্ছা, এখানে অফিস নাই। বিএমইটিতে যাওয়া এগুলো না, এগুলি আমরা কিছু জানতাম না, তো বুঝি নাই। রামরুর কাছে যাই বলেছেন শুধু? হ্যাঁ। জি, বিলকিস আক্তার আসলে কোথায় যাবে? আমি অ্যাডভোকেট হুমায়ুন কবির শুরু এটা আমি একটা চাই, একটা জানি আমি কোনো সহযোগিতা পাই। নিশ্চয়ই অ্যাডভোকেট হুমায়ুন কবির আমাদের যদি আমি বিষয়ে খুব অল্প কথা স্পেসিফিক্যালি বলি, সেটা হলো যে আমাদের রামরাও কিন্তু এইটাই, অর্থাৎ প্রথমে হলো একটা কম্প্রোমাইজে আসা যায় কিনা। ওনাকে একটা নোটিশ দেওয়ার পর, প্রথমে সাধারণ নোটিশ, তারপর একটা উকিল নোটিশ, তারপরে যদি আমরা মিডিয়েশনের মাধ্যমে সমাধান করতে পারি, আমি একজন আইনের ছাত্র হিসাবে আমি এটাই বলবো, এটা হলো বেস্ট ওয়ে। যদি এটার অল্টারনেটিভ হিসাবে যেটা বলবো সেটা হলো যে আপনাদের কিন্তু যাওয়ার মতো অনেক যায়, সরকারি খরচে কিন্তু মামলা পরিচালনার কথা, অর্থাৎ লিগাল এইড আছে, সেখানে আপনারা যেতে পারেন। বিএমইটি আছে, নট অনলি দ্যাট, রামরু তো আপনাদের জন্য রেডি আছে এটা। কিন্তু তার যাওয়ার পূর্বে আমি যেটা বলবো, অর্থাৎ আইন আদালতের আশ্রয়ের যাতে নীতি না হয়, সেটার দিকে আমি সবচাইতে বেশি জোর দেব। মানে সচেতন হয়ে যাওয়া, যেটা সবসময় আপনারা এখানে বলে থাকেন। আপনারা এখন যুগটা অনেকের হাতেই টেকনিক আপনার প্রযুক্তি আছে, সেটার ইনফরমেশন আছে, অর্থাৎ সেগুলো দিয়ে সচেতন হয়ে সেটির উপরে আপনি বেশি জোর দিচ্ছেন। অনেক ধন্যবাদ ডক্টর নুরুল ইসলাম। প্রায় শেষ দিকে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে এক ধরনের পরিবর্তন কিংবা ইতিবাচকভাবে কাজ করার কথা বলছিলাম, সেটি কিভাবে সম্ভব? এটি সম্ভব, কারণ যেহেতু তারা যে প্রতারণার শিকারগুলো হয়েছে তার জন্য আইন রয়েছে এবং সবগুলো ব্যবস্থা রয়েছে তাদেরকে কিভাবে প্রতিকার দেওয়া যায়, কিন্তু তাদের সেখানে পৌঁছানোর পর্যন্ত ব্যবস্থা নাই। পলিসি লেভেলে যেটা হতে পারে যে তাদেরকে ইজি অ্যাক্সেস টু দিস ইনফরমেশন অ্যান্ড ইজি অ্যাক্সেস টু লিগ্যাল সার্ভিস, এই জিনিসটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। কারণ উনি কোথায় যাবেন উনি এখনও বুঝতে পারছেন না, এটা তাকে দেখিয়ে দিতে হবে। কারণ আমাদের দেশে যারা যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, এদের মধ্যে একটা বড় ধরনের অংশ হলো অশিক্ষিত বা কম লেখাপড়া জানেন। তাদেরকে মানে কীভাবে এই আইনের যে আশ্রয় নেওয়া যায় সেই সুযোগগুলো আছে, আইন আছে, এবং সে যে আদালতে যেতে পারে এই বিষয়গুলোকে অবহিত করতে হবে। আর যাওয়ার আগে যে ইনফরমেশনগুলো তার নিয়ে যাওয়া উচিত ছিল সেটা সম্পর্কে কিন্তু ভালো করে জানে না। আমাদের ডেমো অফিস আছে, তাদের আরও ব্যাপকভাবে প্রচার করতে হবে যে আপনি যাওয়ার আগে এই জিনিসগুলো জেনে যান। এই যে এক ধরনের প্রতারণা থেকে তাদেরকে নিশ্চয়ই রক্ষা করবে। আর ওই যে পাচারের প্রসঙ্গে যেটা বলছিলাম, সেইখানে যদি খুব সংক্ষেপে বলেন। সেখানে আমাদের যে আইনটা আছে পাচারের, মানে অ্যান্টি ট্রাফিকিং ল, এটা কিন্তু খুব স্ট্রং আইন, খুবই সুন্দর ধারা আছে। কিন্তু এটা যে তারা কেসগুলো করবে, এবং যেমন যেটা হুমায়ুন সাহেব বলেন যে অনেক জায়গায় ট্রাইব্যুনাল নাই, তাহলে সে কোথায় যাবে, কিভাবে যাবে, এবং সরকারিভাবে তাকে কিভাবে সহায়তা করবে, সে তো ওই টাকা দিয়ে এটা করতে পারছে না। এই লিঙ্কেজটা, নেটওয়ার্কিংটা একটু করে দেওয়া দরকার। এনজিওরা করতে পারে, সিভিল সোসাইটিরা করতে পারে, সরকারের পাশাপাশি এই নেটওয়ার্কিংটা, তাহলে তারা কেসের সংখ্যা বাড়বে। কারণ অনেকেই এই ঝামেলার জন্যই কেসে যেতে চায় না। সেই জায়গাগুলোতেই আসলে এক ধরনের অসচেতনতা এবং কাজ না করার অনভিজ্ঞতা থেকে যায়। আমরা আলোচনার প্রায় শেষ দিকে যারা আমাদের সাথে আছেন তাদেরকে একটু জানিয়ে দিতে চাই, অভিবাসী কিংবা অভিবাসন প্রত্যাশী যে কোনো কাউকে সহায়তা দিয়ে থাকে রামরু। যে কোনো তথ্য বা সেবা পেতে সরাসরি রামরুতে আপনারা যেতে পারেন, কিংবা 333-333 নম্বরে যোগাযোগ করতে পারেন। আর রামরুর ঠিকানা 179 সাত্তার ভবন, সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকাতে এর অফিস। অভিযোগ ramru@gmail.com কিংবা facebook.com/ramru-তে আপনারা
যোগাযোগ করতে পারেন। আর 019117442624 এই নাম্বারটি রয়েছে, আর 333 নাম্বার রয়েছে। আজকের মতো এখানে আমরা শেষ করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমিনুল ইসলাম, মুক্তা আক্তার, বিলকিস আক্তার। আপনাদের এই সমস্যার যে সমাধান ডক্টর নুরুল ইসলাম এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির দিয়েছেন, নিশ্চয়ই যারা অন্য দর্শক রয়েছেন তাদেরকেও সচেতন হতে এবং সাবধান হতে এবং সুরক্ষা দিতে সহায়তা হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন।